দেখুন, আজকের আলোচনায় বিস্তারিতভাবে আসার আগে একটা কথা পরিষ্কার আপনাদের বলে দিতে চাই, আর তা হলো কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটা আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এদেশে ধর্মচারণের অধিকার সবার রয়েছে। সেক্ষেত্রে দেশের আইনকে গুরুত্ব দেওয়া, বিশ্বের বিভিন্ন দেশের সঠিক তথ্য তুলে ধরা এবং ভারত সহ আমাদের পশ্চিমবঙ্গের দিকে বহিরাগত যে বা যারা আঙুল তুলছে তাদের যোগ্য জবাব দেওয়াটাই এই অনুষ্ঠানের লক্ষ্য। সবার আগে আসুন এই প্রশ্নের উত্তর খুঁজি যে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু হত্যা বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কি নতুন কোনো সিদ্ধান্ত? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এখনো তো বিধানসভায় নতুন কোনো আইন পাশ হয়নি, তবে এই সিদ্ধান্ত তিনি বা তার সরকার কিভাবে নিল? পরিষ্কার করে বিষয়টা বুঝুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যে আইনের ওপর ভিত্তি করে রাজ্যে প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা এবং বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কোনো নতুন সিদ্ধান্ত বা হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়। 1950 সালের রাজ্যের একটি আইন অনুযায়ী কিছু কানুনকে বলবৎ করা হয়েছে, অর্থাৎ আইনটি আগে থেকেই ছিল। সেই পশু হত্যা নিয়ন্ত্রণ আইনটিকেই কার্যকর করার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আইনটিকে আগের সরকারের আমলে কঠোরভাবে বলবৎ করা হতো তবে আপনাদের মনে হতো না যে এই সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী বা তার সরকার নিয়েছে। এখানে তাই জানার বিষয় হলো ওই 1950 সালের সেই আইনটিতে কি বলা হয়েছে। তথ্য বলছে 1950 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে এই পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইনটি পাশ হয়েছিল এবং 1950 সালেরই 6 এপ্রিল এই আইনটি প্রথম কার্যকর করা হয়েছিল। আর এই আইনের সঙ্গে কোনো ধর্মীয় বিষয় ছিল না। আইনটি প্রণয়নের প্রধান লক্ষ্য ছিল দুধের উৎপাদন বৃদ্ধি এবং কৃষি কাজে প্রয়োজনীয় পশু সম্পদের অপচয় রোধ করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট সেই আইনটিকেই বলবৎ করার উপর জোর দিয়েছেন। আর এই নির্দেশিকা অনুযায়ী পশু বলতে ষাঁড়, বলদ, গরু, বাছুর এবং মোষকে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে 14 বছরের নিচে বয়স এমন গবাদি পশুকে হত্যা বা বলি কিংবা জবাই করা যাবে না। এক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক প্রথমে প্রাণীটিকে দেখে ঠিক করবেন যে পশুটির বয়স 14 বছরের বেশি কিনা। পরীক্ষার পর তারা সার্টিফিকেট দিলেই গরু বা মোষ হত্যা করা যাবে। অর্থাৎ এক কথায় এবার থেকে গরু, মোষ, বলদ হত্যার জন্য সরকারি সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট পেলেই হত্যা করা যাবে, কিন্তু তবে তা প্রকাশ্যে একেবারেই নয়। শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানাতেই এই পশু হত্যা করা যাবে। আর এই নিয়ম সব ধর্মের বলি প্রথা এবং মাংস বাজারজাতকরণের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। এই নির্দেশিকা লঙ্ঘন করলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। এই নির্দেশিকা জারি হতে এই বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশিরা রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ দেখানো শুরু করেছে। তারা একটা অধ্যাদেশ জারি করেছে যে মুসলমানদের যে পবিত্র কুরবানি, পবিত্র ঈদুল আজহা, তারা প্রকাশ্যে গরু জবাই করতে পারবে না। তারা শর্ত দিয়েছে শুধু গরু জবাই করতেই হয় যেই সব গরু বার্ধক্যজনিত, মানে যেই সব গরু ইনভ্যালিড হয়ে গেছে, অসুস্থ, এই সব গরু তারা জবাই করতে পারবে। এই জবাই করার জন্য তারা বলেছে সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট দেওয়ার পরে মুসলমানরা এই গরু জবাই করতে পারবে। এখানে শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না। ভাবুন একবার, পশ্চিমবঙ্গের আইন নিয়ে মাথা ব্যথা হচ্ছে ওই বাংলাদেশে। কথায় বলে না, গায়ে মানে না আপনি মোরল, যেন ঠিক তাই। আর এখানে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি যে 1950 সালের এই আইনটি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরেই নতুন করে বলবৎ করা হয়েছে এমনটাও কিন্তু নয়। 2 বছর আগে মানে 2024 সালে দক্ষিণ দিনাজপুরের বল্লাকালী মন্দিরে পশু বলি দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি পিটিশনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ পুজো কমিটিকে পশু বলি দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল।
মূলত 1960 সালের প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট এবং 1950 সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন অক্ষরে অক্ষরে মেনে চলার কথাই বলা হয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশ মেনে দক্ষিণ দিনাজপুরের ওই বল্লাকালী মন্দিরে বলি এক প্রকার বন্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক পাঠা বলি না দিয়ে তাদের কপালে টিপ করিয়ে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়। আর এখানেই বিজেপির অভিযোগ, তৃণমূলের আমলে আদালতের নির্দেশ সর্বত্র সঠিকভাবে মানা হয়নি। মন্দিরে বলি বন্ধ হলেও গরু মোষ বলদের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ পালন করা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। দেখুন, বাংলাদেশের যারা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকার বিরোধিতা করছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমালোচনা করছে, তারা কি আদৌ জানে প্রকাশ্যে পশু হত্যা বা জবাই করা পৃথিবীর কোন কোন দেশে নিষিদ্ধ? আর শুধু প্রকাশ্যে পশু বলি নয়, তার পাশাপাশি প্রকাশ্য রাস্তায় বা গণপরিবহন জায়গায় ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধের দিকেও নজর দিয়েছে পশ্চিমবঙ্গের নয়া সরকার, যাকে কেন্দ্র করে আরও তেলে বেগুনে জ্বলে উঠেছে ওই বাংলাদেশের মৌলবাদী সংগঠনের সদস্যরা। প্রশ্ন হলো, রাস্তা আটকে ইবাদত পালনের সম্মতি কি ইসলামের মূল নীতি বা হাদিস দিয়েছে? বিশ্বের কোন কোন দেশে এ বিষয়ে কঠোর আইন রয়েছে? ইসলাম প্রধান কোন কোন দেশে রাস্তা আটকে নামাজ পড়াটা আইনত দণ্ডনীয়? যদি ইসলাম প্রধান দেশেও প্রকাশ্যে পশু হত্যা বা রাস্তা আটকে ইবাদত আইনত নিষিদ্ধ হয়, তবে কি কারণে তাই পশ্চিমবঙ্গে বহাল ছিল? শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস আইন অনুযায়ী জনসমক্ষে বা লাইসেন্স প্রাপ্ত জায়গা ছাড়া পশু জবাই করা বা বলি দেওয়া নিষিদ্ধ। বিশ্বের অধিকাংশ উন্নত এবং সচেতন দেশে প্রকাশ্যে মানে এই খোলা জায়গায় বা জনসাধারণের সামনে পশু হত্যা বা জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। এক্ষেত্রে ইউরোপের দেশগুলোতে প্রকাশ্যে তো বটেই, এমনকি সাধারণ কসাইখানায় সরাসরি পশু জবাই করার ওপর কঠোর নিয়ম রয়েছে। সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, সুইডেন, স্লোভানিয়া এবং ডেনমার্ক, এই সমস্ত দেশগুলোতে সাধারণ বা ধর্মীয় কোনো নিয়মেই প্রকাশ্যে অচেতন বা অজ্ঞান না করে পশু হত্যা করা যায় না। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও পশু কল্যাণ আইনের দিক থেকে অত্যন্ত কঠোর। জনবসতি এলাকায় বা প্রকাশ্যে যে কোনো প্রাণীকে হত্যা করা ওখানে গুরুতর অপরাধ হিসেবেই গণ্য করা হয়। এ তো গেল উন্নত দেশগুলোর ছবি, যে ইসলামের দোহাই দিয়ে ওই বাংলাদেশের কিছু মানুষ লাফালাফি করছে, কিংবা বাংলার কেউ কেউ রাজ্য সরকারের নির্দেশিকার বিরোধিতা করছেন। তারা একটু কানটা খোলা রেখে শুনবেন। ইসলামিক দেশ বলে বিশ্বে সমাদৃত সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরব, এই দুটো দেশেও রাস্তায় বা প্রকাশ্যে পশু হত্যা বা জবাই একেবারেই নিষিদ্ধ। তাহলেই বুঝুন, খোদ ইসলামিক দেশেও প্রকাশ্যে পশু হত্যা বন্ধ করা হয়েছে। আর পশ্চিমবঙ্গে সেই 1950 সালের একটি আইনকে নতুন করে কার্যকর করায় বাংলাদেশে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এর থেকে হাসির আর কি হতে পারে? আসলে প্রকাশ্যে পশু হত্যার বিষয়টি সত্যি কোনো ধর্মের বিষয় হতে পারে না। আমরা নিজেদেরকে মানুষ বলবো, মানবিকতার কথা বলবো। আর প্রকাশ্যে পশু হত্যা কি সত্যি ওই মানবিকতার নিদর্শন হতে পারে? ধর্মের গোড়ামি থেকে বেরিয়ে এসে একবার আপনারা ভেবে দেখবেন তো। এর পাশাপাশি আবার রাস্তা আটকে ধর্মীয় আচার অনুষ্ঠান কতটা উচিত তাও কিন্তু ভেবে দেখার সময় এসেছে। পশ্চিমবঙ্গের নয়া সরকার ইতিমধ্যেই প্রকাশ্য রাস্তায় বা গণপরিবহনের জায়গায় ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধের দিকে নজর দিয়েছে, যা যে কোনো সভ্য শহরেই অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু তারপরেও এই বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার মানে জুম্মাবারে শহর কলকাতায় কি পরিস্থিতি হয় তা সবাই জানে। ব্যস্ততম শহরের গুরুত্বপূর্ণ রাস্তাকে স্তব্ধ করে দিয়ে রাস্তার উপর নামাজ পড়া নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। নতুন সরকার আসার পরেই তা বন্ধের দিকে দৃষ্টি দিয়েছে, যা অত্যন্ত সদর্থক সিদ্ধান্ত। কিন্তু গত শুক্রবার সরকারের নির্দেশিকাকে অমান্য করে ওই রাজাবাজার এলাকায় একদল মানুষ নামাজ পড়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের দাবি ছিল, দীর্ঘদিন ধরে এখানে এভাবেই তারা নামাজ পড়ে আসছে এবং এটি নাকি তাদের স্থানীয় ঐতিহ্য।
তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের যাতায়াত সচল করে সরকারি নির্দেশ মেনে জনবহুল রাস্তা ফাঁকা রাখাটা বাধ্যতামূলক। এত কিছুর পরেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ওই বিক্ষোভকারীরা। এই ঘটনা অবশ্যই কলকাতা তথা এই বাংলার জন্য একটা ইতিবাচক ছবি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কেউ কেউ আবার ওই ঘি ঢালতে এই ঘটনাকে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক বলছে। বিষয়টিকে এতটা অতিরঞ্জিত করে দেখার কোনো কারণ নেই। এটাই হওয়া উচিত ছিল অনেক আগে। যারা এতদিন রাস্তা আটকে নামাজ পড়া নিয়ে একটিও প্রশ্ন তোলেননি, তারাই যদি এখন আবার পুলিশের ভূমিকার প্রশংসা করে, তবে সেটাকে ওই টাই পাল্টানোই বলে। কারণ কোনো সভ্য শহরে রাস্তা আটকে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এতদিন কেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি? এতদিন ওই টাই পাল্টানো সংবাদ মাধ্যমগুলো কেন তা নিয়ে কোনো মন্তব্য করেনি? এই সমস্ত প্রশ্নের উত্তরটা সবার জানা, তাই এই বিষয়ে বেশি কথা আমি বলবো না। বরং যারা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, তারা কি জানেন যে রাস্তা আটকে ইবাদত পালনের সম্মতি কি ইসলামের মূল নীতি বা হাদিস দিয়েছে? বিশ্বের কোন কোন দেশে এ বিষয়ে কঠোর আইন রয়েছে? ইসলাম প্রধান কোন কোন দেশে রাস্তা আটকে নামাজ পড়াটা আইনত দণ্ডনীয়? দেখুন, ইসলামে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলেও শুক্রবারে জুমা নামাজ মুসলিমদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিন মুসলিমরা মসজিদে এসে জামাতের সঙ্গে মানে একত্রে সবাই মিলে জুমার নামাজ আদায় করে। এক্ষেত্রে মসজিদে জায়গা না পেয়ে তারা খোলা রাস্তায় দাঁড়িয়ে পড়ে, যার জন্য চলাচলের রাস্তা একেবারে আটকে যায়। কলকাতা শহরের একাধিক রাস্তায় এই ছবি লক্ষ্য করা গেলেও কোনো সরকারি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। উল্টে রাস্তায় নামাজ পড়ার জন্য চলাচলের রাস্তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হাদিস অনুযায়ী যে 7টি জায়গায় নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে, তার মধ্যেই রয়েছে কিন্তু এই চলাচলের রাস্তা। এছাড়াও রয়েছে ময়লা রাখার স্থান, কসাইখানা, কবরস্থান, গোসলখানা মানে স্নান করার জায়গা, পশুশালা এবং কাবা ঘরের ছাদ। এই সমস্ত জায়গায় নামাজ আদায় করতে ইসলাম ধর্মই কিন্তু বারণ করেছে। ইসলামী আইন শাস্ত্র এই বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে যে ঈমান এবং ইবাদত পালন যেন কখনোই অন্যদের অধিকার, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের বিনিময়ে না হয়। জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করা ইসলামের মৌলিক নীতির পরিপন্থী। তাহলে সরকার রাস্তা আটকে ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিলে অসুবিধা হচ্ছে কেন? কেনই বা বাংলাদেশিরা গলা ফাটাচ্ছে? জানেন কি, বিশ্বের একাধিক ইসলামিক দেশেও রাস্তায় নামাজ আদায় করাটা কঠোরভাবে নিষিদ্ধ, যার মধ্যে রয়েছে ওই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী কাতার। এই দেশগুলোতে সাধারণ রাস্তা, ফুটপাত বা খোলা স্থানে নামাজ আদায় করাটা কঠোরভাবে নিষিদ্ধ। কাতারেও রাস্তা বন্ধ করে নামাজ পড়া আইনত দণ্ডনীয়, কারণ দেশটিতে সব ধরনের জনসমাগম এবং যানজট নিয়ন্ত্রণে কড়া ট্রাফিক নিয়ম রয়েছে। এমনকি মালয়েশিয়াতেও উন্মুক্ত স্থান বা রাস্তায় নামাজ পড়ার চেয়ে মসজিদ এবং নির্দিষ্ট ইসলামিক সেন্টারে নামাজ পড়া বাধ্যতামূলক। প্রশ্ন হচ্ছে, যদি ইসলাম প্রধান দেশেও প্রকাশ্যে পশু হত্যা বা এই রাস্তা আটকে ইবাদত আইনত নিষিদ্ধ হয়, তবে কি কারণে তা পশ্চিমবঙ্গে বহাল ছিল? খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এক্ষেত্রে যতটা ধর্মীয় কারণ রয়েছে, তার থেকে অনেক বেশি রাজনৈতিক কারণ রয়েছে। তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল ধর্মীয় রাজনীতির কারণে কঠোর আইন প্রণয়নের দিকে কখনোই এগোয়নি, পাছে ভোট নষ্ট হয় এই ভাবনায়। তাদের ভাবটা এমন যে তারাই একমাত্র মুসলিমদের জন্য চিন্তিত। কিন্তু তথ্য বলছে, বাম আমল হোক কিংবা তৃণমূলের আমল, এই দুই রাজনৈতিক দলের দীর্ঘ শাসনকালে ওই মুসলিম সমাজের তেমন কোনো উন্নতিই হয়নি। সাচার কমিটির রিপোর্ট বাম আমলে মুসলিমদের অবস্থার ছবিটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল, আর তৃণমূল আমলেও সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আসলে রাজনৈতিক দলগুলি ধর্মীয় রাজনীতি করে শুধুমাত্র তাদের ভোটার হিসেবেই কাজে লাগিয়েছে। দেশের আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, যা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সরকার এবং প্রশাসন। রাজ্যের নতুন সরকার কিন্তু সেই দিকেই নজর দিয়েছে।
মুসলিম হোক কিংবা হিন্দু, আমাদের সবার উচিত এই দেশের আইন মেনে সরকারকে সহযোগিতা করা। তাই প্রকাশ্যে পশু হত্যা যেমন বন্ধের প্রয়োজন রয়েছে, তেমন রাস্তা আটকে নামাজ কিংবা পুজো বন্ধেরও প্রয়োজন রয়েছে। সবার ইতিবাচক ভাবনাই পারে এই রাজ্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আজ এ পর্যন্তই, নমস্কার।